আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগুচি। নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী। তেল বিক্রিতে উল্টো 40% বেশি আয় ইরানের। হরমুজ প্রণালী খোলাসহ যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো যা বলা হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসবেন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। পুতিনের সমর্থন চাইতে রাশিয়ায় পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগুচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থন চাইতে সোমবার রাশিয়ায় পৌঁছেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাদের 2 মাসের যুদ্ধের অবসানে আলোচনা করতে চায় তবে তারা টেলিফোন করতে পারে। শনিবার ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করায় শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার আশা ক্ষীণ হয়ে যায়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকিচি রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও ওমানের সঙ্গে সাক্ষাৎ সেরে রাশিয়ায় গেলেন। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সুযোগসহ বিভিন্ন ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও যথেষ্ট মতপার্থক্য রয়েছে বলে মনে হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জোরালো কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই সফরগুলো অনুষ্ঠিত হচ্ছে। মেহির সংবাদ সংস্থার মতে আরাগুচি বলেছেন যে তার রাশিয়া সফর যুদ্ধের পরিস্থিতি পর্যালোচনা এবং অবস্থান সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ দেবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা থমকে যাওয়ায় উপসাগরীয় অঞ্চলের জাহাজ চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে সোমবার এশিয়ার প্রাথমিক লেনদেনে তেলের দাম বেড়েছে এবং মার্কিন স্টক ফিউচারের দরপতন ঘটেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদে তার আগের সফরটি জরুরি ছিল কারণ পাকিস্তান মধ্যস্থতায় জড়িত, যেখানে তার মতে আলোচনা কিছুটা অগ্রগতি লাভ করলেও ওয়াশিংটনের অতিরিক্ত দাবির কারণে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এদিকে ওমান সফরকালী মন্ত্রী বলেন, ইরান ও ওমান হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্র, তাই তাদের অবশ্যই অভিন্ন স্বার্থ রক্ষা করতে হবে। তিনি এই জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার গুরুত্বের কথাও উল্লেখ করেন। অন্যদিকে ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায় তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন টেলিফোন তো আছেই আমাদের। নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী। ইসরায়েলের নতুন সমীকরণ। নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একজোট হওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী বিরোধী নেতারা। স্থানীয় সময় রোববার ২৬শে এপ্রিল ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী ইয়ার লাপিদ এক বিবৃতিতে ইয়েশ আতিত পার্টি এবং বেনেট 2026 পার্টিকে একীভূত করার ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, তাদের এই জোটের লক্ষ্য হল একটি বিভক্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করা। নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে, নতুন দলটির নাম হবে টুগেদার এবং তিনি এই দলের নেতা হবেন। টেলিভিশনে প্রচারিত এক যৌথ বিবৃতিতে বেনেট বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে আমি আমাদের দেশের জন্য এ পর্যন্ত নেওয়া সবচেয়ে জায়নবাদী ও দেশপ্রেমিক পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে লাপিদ বলেন, বেনেট একজন ডানপন্থী রাজনীতিবিদ, কিন্তু সৎ এবং আমাদের মধ্যে আস্থা রয়েছে। লাপিদ আরও বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হল জোটকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটানো এবং আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভের জন্য সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা এবং ইসরায়েলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
বেনেট বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পূর্ববর্তী ব্যর্থতাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন, যেটি বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। হামাসের হামলার পর থেকে দেশের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার লাপিদ ও বেনেট উভয়ই কঠোর সমালোচক। লাপিদ ইরানের সঙ্গে সম্মত হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি রাজনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তেল বিক্রিতে উল্টো ৪০% বেশি আয় ইরানের। হরমুজ প্রণালী অবরোধ, তেল বিক্রিতে উল্টো ৪০% বেশি আয় ইরানের। হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধের জেরে ইরান প্রতিদিন কোটি কোটি ডলার হারাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেলজিয়াম ভিত্তিক ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ক্লেপারের তথ্য বলছে, অবরোধের মধ্যেও ইরান তেল বাণিজ্য থেকে আয় করেছে যুদ্ধ পূর্ববর্তী সময়ের চেয়ে ৪০% বেশি। বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে এই রুট কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রণালী চালু করতে পাল্টা পদক্ষেপ হিসেবে নৌ অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইরান প্রতিদিন $৫০০ মিলিয়ন লোকসান গুনছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বেলজিয়াম ভিত্তিক ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ক্লেপারের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে ইরান দৈনিক প্রায় $১১৫ মিলিয়ন তেল রপ্তানি করত। অথচ গত ১ মাসে অবরোধের মধ্যেও ইরান জ্বালানি রপ্তানি থেকে আয় করেছে যুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় ৪০% বেশি। বিশ্লেষকরা বলছেন, ইরান এই চাপের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। গত ফেব্রুয়ারিতেই দেশটির কাছে প্রায় ১২৭ মিলিয়ন ব্যারেলের ভাসমান তেলের মজুদ ছিল। তেলের প্রতি ব্যারেলের দাম গত ১ মাসে একদিনের জন্য $৯০ নিচে নামেনি, অনেকদিন ছিল $১০০ উপর। অর্থাৎ অবরোধ চাপ তৈরি করলেও ইরান আর্থিকভাবে তাৎক্ষণিকভাবে বিপর্যস্ত হয়নি, পূরণ হয়নি ওয়াশিংটনের মূল লক্ষ্য। হরমুজ প্রণালী খোলাসহ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের। হরমুজ প্রণালী পুনরায় চালু করাসহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে। রোববার ২৬শে এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও ২টি সূত্রের বরাতে প্রতিবেদনটি করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে তিনি বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো ওয়াশিংটন তেহরানের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। অন্যদিকে ইরান যুদ্ধ নিয়ে অনড় অবস্থার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী ৩ দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তেল জাহাজে তুলতে পারছে না, যে কারণে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনালাপ হয়। এ সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। এত হুমকি ধামকির মাঝেও আলোচনার পথ এখনও বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইরান যুদ্ধের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠিয়েছিল ইসরায়েল। সংঘাতের প্রায় ২ মাস পর আজ রোববার ২৬ এপ্রিল এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যেখানে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন মতে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইসরায়েলি সহায়তা প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, আমরা এই সহায়তার কথা ভুলব না। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২,২০০র বেশি ড্রোন নিক্ষেপ করা হয়। এর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে। তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই ব্যাপক হামলার মুখে আমিরাত তার মিত্রদের কাছে সহায়তা প্রার্থনা করে। ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফ একটি আয়রন ডোম ব্যাটারি এবং সেটা পরিচালনার জন্য কয়েকজন সেনা পাঠানোর নির্দেশ দেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার মতে এর মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি পাঠায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে বলে অন্য একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। এমনকি আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশে আঘাত হানার আগেই দক্ষিণ ইরানে মোতায়েন করা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলি বিমান বাহিনী অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। ২০২০ সালে ইসরায়েল ও আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে। যদিও গাজা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে, তবে বর্তমানে দুই দেশের অংশীদারিত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে কর্মকর্তারা মনে করেন। ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো যা বলা হয় তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক ইরানি হামলায় পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম প্রাথমিকভাবে যা জানানো হয়েছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে এ তথ্য জানা গেছে। ধ্বংসের পরিমাণ এখন পর্যন্ত যা জানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি এবং এর মেরামতের জন্য শত শত কোটি ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এনবিসি নিউজকে এসব জানিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৭টি দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্রাগার, অভিযান পরিচালনার কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। এটি রানওয়ে, রাডার ব্যবস্থা এবং এমনকি কিছু বিমানেরও ক্ষতি করেছে, যেগুলো সামরিক চলাচল ও নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের একটি পুরনো F-5 যুদ্ধবিমানও ভেতরে ঢুকে হামলা চালাতে সক্ষম হয়েছিল। ইরানের হামলায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ বিবরণ জানায়নি। এমনকি ওই অঞ্চলে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ডো ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে স্বচ্ছতার অভাবে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ক্ষুব্ধ ও হতাশ। একজন সহযোগী তো এও বলেছেন যে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসা করা সত্ত্বেও তারা এখনও পুরো বিষয়টি জানেন না, বিশেষ করে এমন এক সময়ে যখন পেন্টাগন রেকর্ড পরিমাণ উচ্চ বাজেট চাইছে। কেউ কিছুই জানে না। আর এটা এমন নয় যে জিজ্ঞাসা করা হয়নি। আমরা সপ্তাহের পর সপ্তাহ ধরে জিজ্ঞাসা করছি, কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য পাচ্ছি না। এমনকি পেন্টাগন যখন রেকর্ড পরিমাণ উচ্চ বাজেট চাইছে, তিনি বলেন। জানা গেছে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনার অর্থায়নের জন্য পেন্টাগন মার্কিন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ চাইছে। সংঘাতের মাত্র প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযানে $11 বিলিয়ন বেশি ব্যয় করেছে।